নরোত্তম শেখসারিয়ার দ্য আম্বুজা স্টোরি, মানে ওনার স্মৃতিকথা থেকে কিছু দারুণ গল্প আজ আমরা তুলে আনব। একজন তুলোর ব্যবসায়ী কি করে যে ভারতের অন্যতম সেরা একটা সিমেন্ট কোম্পানি বানিয়ে ফেললেন, মানে সেই জার্নিটা কিন্তু সত্যি অন্যরকম। হ্যাঁ, একদমই তাই। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হচ্ছে এই যে আম্বুজা সিমেন্টের উত্থান, এর পেছনের আসল কারণগুলো, মানে কি কৌশল ছিল, কোথায় ভাগ্য সাহায্য করল, আর শেখসারিয়ার নিজের ভাবনা চিন্তা, এই সব কিছু একটু তলিয়ে দেখা। অবশ্যই। আর এটা শুধু একটা কোম্পানির গল্প ভাবলে ভুল হবে। এর মধ্যে ভাগ্য যেমন আছে, তেমনি সুযোগকে ঠিক সময়ে চিনে নেওয়ার ক্ষমতা আর অসম্ভবকে সম্ভব করার একটা জেদ, এই সব কিছুর একটা দারুণ মিশ্রণ। শেখসারিয়া তো শুরু করেছিলেন তুলো দিয়ে, তাই না? হ্যাঁ, কিন্তু স্বপ্নটা ছিল আরও বড় কিছু করার। যদিও শুরুতে উনি সরাসরি এই ব্যবসার জটিলতায় ঢুকতে একটু দ্বিধায় ছিলেন। ঠিক। শুরু করা যাক। আচ্ছা, এটা কি জানেন যে আম্বুজার শুরুটা কিন্তু গুজরাটে হওয়ার কথাই ছিল না? শেখসারিয়া আর তার টিম তো প্রথমে উত্তরপ্রদেশে কারখানা বানাতে গেছিলেন। হ্যাঁ, ইউপিতে। তখনকার মুখ্যমন্ত্রী এনডি তিওয়ারির সঙ্গে দেখা করতে লখনৌ পর্যন্ত গিয়েছিলেন। কিন্তু সেই অভিজ্ঞতা তো খুব একটা সুখকর ছিল না, তাই না? একদমই না। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, তারপর মোটে 2 মিনিটের একটা মিটিং, যেখানে কোনো আগ্রহী দেখানো হয়নি। কিন্তু দেখুন ভাগ্য কিভাবে কাজ করে। ওই হোটেলেই হঠাৎ দেখা হয়ে গেল আইডিবিআই এর চেয়ারম্যান এনএন পাইয়ের সঙ্গে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। হ্যাঁ, আর পাই সাহেবই ওনাকে একটা দারুণ পরামর্শ দিলেন, যেটা পুরো ব্যাপারটাই ঘুরিয়ে দিল। উনি বললেন, ইউপি ছাড়ো, গুজরাটে যাও। হ্যাঁ, বললেন ওখানে নাকি জামাই আদরে স্বাগত জানানো হবে। আর হলোও তাই। গুজরাটে একেবারে অন্যরকম অভ্যর্থনা। জিআইআইসি মানে গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এইচ.কে. খান নিজে এয়ারপোর্টে চলে এলেন। শুধু তাই না, রাজ্য সরকার জয়েন্ট ভেঞ্চারে আসার প্রস্তাবও দিল। ভাবা যায়, একদিকে চরম উপেক্ষা আর অন্যদিকে এই রকম উষ্ণ অভ্যর্থনা। এই ঘটনাটাই বলতে গেলে আম্বুজার ভাগ্য ঠিক করে দেয়। কিন্তু গুজরাটে গিয়েও তো পথটা সহজ ছিল না। মহুবাতে জমি কিনতে গিয়ে কি সাংঘাতিক বাধা! সে এক কঠিন পরিস্থিতি। স্থানীয় কিছু ব্যবসায়ী, এমনকি শোনা যায় মাফিয়াদেরও উস্কানি ছিল। ঝামেলা তো বটেই। পরিস্থিতি এতটাই খারাপ হলো যে জমি নিয়ে সংঘর্ষে পুলিশের গুলি অবধি চলল, লোক মারা গেল। হ্যাঁ, খুবই দুঃখজনক ঘটনা। পুরো প্রজেক্টটাই তখন এক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল। কিন্তু এখানেই আবার একটা মোড়, তাই না? ভাগ্য সহায় হলো। ভাগ্য, বা হয়তো শেখসারিয়ার লেগে থাকার মানসিকতা। একজন অফিসারের পরামর্শে কোডিনার বলে একটা নতুন জায়গা খুঁজে পাওয়া গেল। আর দেখা গেল এই জায়গাটা মহুবার চেয়েও অনেক দিক থেকে ভালো। আর এই কোর্ডিনারই তো পরে সমুদ্রপথে সিমেন্ট পাঠানোর রাস্তা খুলে দিল। একটা বিরাট ধাক্কা শেষ পর্যন্ত আরও বড় সুযোগ তৈরি করে দিল। দারুণ উদাহরণ এটা। আসলে ওই সমুদ্রপথে সিমেন্ট পরিবহনের আইডিয়াটাই ছিল খুব সাহসী একটা পদক্ষেপ। নিজেদের জাহাজ, নিজেদের বন্দর, মূল্যধারকা, পানভেল এগুলো তৈরি করে সিমেন্ট পাঠানো, এটা ভারতে তখন অন্য কেউ ভাবেনি। অসম্ভব ঝুঁকি ছিল নিশ্চয়ই। প্রচুর ঝুঁকি। কিন্তু এই ঝুঁকিটাই আম্বুজাকে অন্যদের থেকে একদম আলাদা করে দিল, এগিয়েও দিল অনেকটা। শুধু পরিকাঠামো নয়, মার্কেটিং বা ব্র্যান্ডিংয়েও তো উনি নতুন ভাবনা এনেছিলেন। যখন বাজারে প্রচুর সিমেন্ট কম্পিটিশন মারাত্মক, ঠিক সেই সময়েই উনি ঠিক করলেন যে সিমেন্টের মতো একটা কমোডিটিকেও ব্র্যান্ড বানানো যায়। রবি গুপ্তা ট্রিকায়া এজেন্সিকে দিয়ে সেই বিখ্যাত বিজ্ঞাপনটা বানালেন। ওই যে জায়ান্ট কম্প্রেসিভ স্ট্রেংথ আর বিরাট একটা দৈত্যের ছবি। হ্যাঁ, ওই ইমেজটা একদম মানুষের মাথায় গেঁথে গেল যে আম্বুজা মানেই সবচেয়ে শক্তিশালী সিমেন্ট। এর সাথে প্যাকেজিংটাও ছিল উন্নত, ল্যামিনেটেড পলিপ্রোপিলিন ব্যাগ, যাতে সিমেন্ট নষ্ট না হয়। আর ডিলারদের সঙ্গে সম্পর্কটাও তো অন্যরকম ছিল, এক্সক্লুসিভ ডিলারশিপ। হ্যাঁ, এটাও একটা নতুন কৌশল ছিল। ডিলাররা মূলত শুধু আম্বুজাই রাখতেন। এতে ব্র্যান্ডের প্রতি মনোযোগটা অনেক বেশি থাকত। কোম্পানির ভেতরে কাজের পরিবেশ নিয়েও তো অনেক কথা শোনা যায়। ওই আই ক্যান ফিলসফি, এটা ঠিক কি ছিল? এটা খুব ইন্টারেস্টিং। এর মূল আইডিয়াটা ছিল কর্মীদের উপর ভরসা রাখা, তাদের ক্ষমতা দেওয়া, মানে তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবে। ছোটখাটো ভুল করলে সেটাকে ব্যর্থতা না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখা হতো। তার মানে কর্মীরা নিজেরা উদ্যোগী হয়ে কাজ করতে পারতেন। একদম। ঝুঁকি নিতে ভয় পেতেন না। নিজেরাই প্ল্যান্টের এফিসিয়েন্সি বাড়ানোর উপায় বের করতেন, এনার্জি বাঁচানোর চেষ্টা করতেন। এই কালচারটাই, এই আই ক্যান মনোভাবটাই প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিয়েছিল। এত কিছুর মধ্যে দিয়ে যখন কোম্পানি এগোচ্ছে,
তখন শেখ সারিয়া নিজে একটা বিরাট ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখে পড়লেন। তার ক্যান্সার ধরা পড়ল। হ্যাঁ, এটা একটা কঠিন সময় ছিল ওনার জন্য। বেশ কয়েকটা অপারেশন, লম্বা চিকিৎসা। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, এই শারীরিক কষ্টের মধ্যেও উনি কোম্পানির নেতৃত্ব দেওয়া বা ব্যবসা বাড়ানোর কাজ থামাননি। অসাধারণ মানসিক জোর। সত্যি তাই। তাহলে পুরো গল্পটা যদি আমরা এক জায়গায় আনি, কি দেখতে পাই? আম্বুজার এই জার্নিটা শুধু ভাগ্য বা ভালো কৌশলের গল্প নয়, বরং যে কোনো কঠিন পরিস্থিতিকে সুযোগে বদলে ফেলার ক্ষমতা। কর্মীদের উপর ভরসা রাখা আর ওই আমি পারি বা আই ক্যান মনোভাব, এসব মিলিয়ে এই সাফল্য। শেখ সারিয়া সবচেয়ে বড় কৃতিত্ব বোধহয় এটাই যে উনি বারবার বাধাগুলোকে সুযোগে পরিণত করেছেন। একদম। এই কাহিনীটা আমাদের এটাই মনে করায় যে ব্যবসায় সাফল্য শুধু টাকা বা পরিকল্পনার উপর নির্ভর করে না। ঠিক, ঝুঁকি নেওয়ার সাহস, নতুন কিছু করার চেষ্টা, কর্মীদের শক্তি দেওয়া আর ব্যবসার নৈতিক দিকটা ঠিক রাখা, এগুলোই আসলে লম্বা সময়ের জন্য সাফল্য এনে দেয়। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। আচ্ছা, যদি সিমেন্টের মতো একটা সাধারণ পণ্যে ব্র্যান্ডিং আর আই ক্যান দর্শন এতটা ম্যাজিক করতে পারে, তাহলে আজকের দিনে এরকম আর কোন কোন ক্ষেত্রে, যেগুলো হয়তো দেখতে খুব সাধারণ, এই একই নীতি ব্যবহার করে অভাবনীয় কিছু করা যেতে পারে? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে।